দর্শক দেখুন, কণ্ঠস্বরের নমুনা দিন, না হলে রক্ষা কবচ প্রত্যাহার করব। হাইকোর্ট ধমক দিতেই অভিষেকের আর্জি, ডিম যেন কেউ না ছোড়ে। যাব, কিন্তু ডিম যেন কেউ না ছোড়ে। নিচে লেখা, আদালতের নির্দেশ মেনে শনিবার বিকেল ৩টের মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক, জানিয়েছেন তার আইনজীবী। তবে তাকে লক্ষ্য করে ডিম যেন না ছোড়া হয় তার নিশ্চয়তাও চেয়েছেন। ডিম যেন না ছোড়ে। দর্শক কদিন ধরেই দেখছেন অভিষেক ব্যানার্জি এই যে কণ্ঠস্বর দেওয়ার যে বিষয়টা, সেটাকে নিয়ে কলকাতা হাইকোর্টে ছুটছেন। অনেকবারই এইসব নিয়ে হিয়ারিং হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। মানে ওনাকে কণ্ঠস্বর দিতে যেতেই হবে। উনি কিছুতেই কণ্ঠস্বর নমুনা দিতে চাইছিলেন না, নানান সব বাহানা অজুহাত বের করছিলেন, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ করছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্ট অনেকবারই বলেছে, শুনেছেন আপনারা, কিন্তু আজকে যেটা সামনে এসছে একেবারে পরিষ্কার করে দেওয়া, দেবেন, নমুনা দিতে যাবেন, নাকি এই যে রক্ষা কবচ আছে গ্রেপ্তার থেকে বাঁচার, সেটাকে প্রত্যাহার করে নেবো? কোনটা? নমুনা দিতে যাবেন নাকি রক্ষা কবচ প্রত্যাহার করে নেবো, পুলিশ যা খুশি করবে? কোনটা শুনবেন? অভিষেকের আইনজীবী তখন নাকি 2 মিনিট সময় চান। তারপরে উনি যেটা বলেন, ঠিক আছে যাবেন, আমার মক্কেল যাবেন, কিন্তু ডিম না ছোড়া হয় ওটা একটু দেখতে হবে হুজুর, ডিম না ছোড়া হয়। আর সেই সঙ্গে আরও একটা কথা বলেছেন অভিষেকের আইনজীবী, সেটা হচ্ছে যে কণ্ঠস্বর নেওয়া হবে নমুনা, সেটা যেন এই যে মামলা, এই ক্ষেত্রেই যেন ব্যবহার করা হয়, যেন অন্য ক্ষেত্রে ব্যবহার না করা হয়, সেটাকেও নিশ্চিত করতে হবে। এখানে দর্শক বোঝার আছে কেন উনি এটা বলেছেন। এখানে কিন্তু বোঝার আছে, নমুনা নেওয়া হবে মামলার জন্যে, সে তো যে জন্য ডাকা হচ্ছে সেই মামলারই ব্যাপার থাকবে, কিন্তু উনি ওটাকে কেন মেনশন করলেন কেন? তাহলে ভয়টা কিসের? যে নমুনার যে ব্যাপারটা যেন এই মামলাতেই ব্যবহার করা হয়, অন্য মামলায় যেন সেটাকে ইউজ না করা হয়, এই কথাটা বলার কি অর্থ? যদিও কলকাতা হাইকোর্ট ওটা নিয়ে কিছু বলেনি, যে না শুধু এটারই হবে, বলেনি, চুপ থেকেছে। জাস্টিস সৌগত ভট্টাচার্য মামলার হিয়ারিং করেছেন, উনি চুপ থেকেছেন এই বিষয়ে। কিন্তু আমার যেটা আর কি প্রশ্ন বা কৌতূহল, আপনাদেরও নিশ্চয়ই প্রশ্ন থাকবে, যে কেন ওই কথাটা বলেছেন ওনার আইনজীবী অয়ন ভট্টাচার্য, কেন বলেছেন অন্য মামলাতে যাতে না ইউজ করা হয়? তাহলে কি অন্য মামলাতেও কিছু ব্যাপার আছে নাকি? কিছু ব্যাপার আছে। আসলে অভিষেকের ব্যাপারে তো অনেক অভিযোগ এসছে, তাই না? অনেক অভিযোগ এসছে, অনেক প্রশ্ন তৈরি হয়েছে। দুর্নীতির মামলা, সেখানে কোথায় কার সঙ্গে কথা হয়েছে, কতবার অভিষেকের নাম এসছে, এইসবও তো এসছে। তো মানে চোরের মন বোচকার দিকে বলে একটা কথা আছে না, চোরের মন বোচকার দিকে, বা ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। মানে আরও কি অন্য কোনো ভয় কাজ করছে? আর সেই জন্যে কি উনি নমুনা দিতে চাইছিলেন না, যে যদি আবার ওই কেসে ব্যবহার করে ফেলে তাহলে তো ওখানেও ধরা পড়ে যাব? মানে ওই জন্যে একটা তো এখানে বলা হচ্ছে ডিম ছোড়ার ভয়, ওখানে গেলে যদি ডিম ছোড়ে। দেখুন, ডিম ছোড়াটা তবু মানে এখন তো পুলিশ অনেক আঁটোসাঁটো করে দিচ্ছে, আটকানো যায়, তাও এখানে বলা হয়েছে ডিম ছোড়ার ব্যাপারটা। কিন্তু শুধুই কি ডিম ছোড়া, নাকি এই নমুনা আবার যেন অন্য কেসেতে সাক্ষ্য না হয়ে যায়, আরও মুশকিল হয়ে যাবে, সেই জন্য এখান থেকে বাঁচার চেষ্টা করছিলেন। দর্শক আজকেও বলার চেষ্টা হয়েছে যে আমার মক্কেল তো স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ ওই ডিজে যে কেসটা ওটা তারই গলা, তো আবার কেন নমুনা? তখন বিচারপতি বলেছেন, নমুনা দেবেন কি দেবেন না বলুন, তদন্তের জন্য কি করতে হবে না করতে হবে সেটা পুলিশ বলবে, সেই মতো করে এগোতে হবে। আর আগের দিনেই কথা উঠে এসছে যে আমরা সব ক্ষেত্রে হস্তক্ষেপ করি না, করতে পারবো না। তো স্বীকার করা আর করা ওটা কথা না। আর এটা কি মানে মামার বাড়ি নাকি স্বীকার করা? মানে একটা বিচার চলবে পরবর্তী সময়ে, তার নমুনা লাগবে না, তার প্রমাণ লাগবে না, পরে তো উনি অস্বীকার করবেন। যখন ট্রায়ালে চলবে বিচার ব্যবস্থা, তখন বলবেন না ওটা তো আমার গলা না, ও তখন আমাকে বলতে বাধ্য করা হয়েছিল। তখন
প্রমাণ থাকলে তো টেবিলের সঙ্গে সঙ্গে ধরা যাবে, দেখুন এই তো তার নমুনা আমরা সংগ্রহ করে গেছি। একটা বিচার চলতে গেলে তার প্রমাণ লাগবে তো রে ভাই। দেখবেন অনেকে বলেন না যে অমুকজন খুন করেছে, আবার হ্যাঁ অমুকজন স্বীকার করে নিয়েছে, এরকম বলা হয়তো, কিন্তু তাহলে কি সেখানে স্টপ হয়ে যায়? তদন্ত কি সেখানে স্টপ হয়ে যায়? যে খুনি সে যদি স্বীকার করে নেয়, তাও তার মানে ওই খুনের ব্যাপার মানে এতে সবসময় ডকুমেন্ট নমুনা দেখবেন পুলিশ সংগ্রহ করে রেডি করে রাখে এবং চার্জশিট করে আদালতে পেশ করে। কেউ স্বীকার করে নিয়েছেন তার কথাতেই হয়ে গেল সেটা না। এক তো হচ্ছে তার কথা তিনি পরে অস্বীকার করতে পারেন, আর দুই হচ্ছে একটা ঘটনার তদন্ত কে কি অবস্থায় স্বীকার করছেন, সেই সময় তিনি সুস্থ ছিলেন নাকি মদ্যপ ছিলেন, সেটাও তো প্রশ্ন উঠতে পারে না একটা সময় পরে। কিন্তু নমুনা যদি থাকে পরে অস্বীকার করলেও বাঁচার কোনো রাস্তা থাকে না। তো এটা হচ্ছে তদন্তের সিস্টেম। ওনার মনে হচ্ছে আমি তো বলছি যে তো স্বীকার করে নিচ্ছি, সুতরাং আবার কেন নমুনা, এইসব না। তো ফলে এটাও হয়তো ভাবতে পারেন আপনারা যে অ্যাকচুয়ালি এখান থেকেও বাঁচার চেষ্টা হচ্ছিল, যে এখন স্বীকার করছি পরে অস্বীকার করবো, বেঁচে যাব। মানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে এই কেস থেকে বাঁচা, কারণ উনি বুঝে গেছেন যে কেসটায় ধরা পড়ে গেছেন। আর রক্ষা কবচ দিলেও কলকাতা হাইকোর্ট কিন্তু বলেছিল যে যেটা করেছেন এটা ঠিক করেননি, একজন জনপ্রতিনিধি এইসব করতে পারে না। তার মানে উনি যে অন্যায় করেছেন কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে এবং বলেছে যে মামলা প্রত্যাহার হবে না, এই খারিজ করা হবে না, চলবে, তদন্ত হবে, আপনি কোঅপারেট করবেন। ঠিক আছে, গ্রেপ্তারের খুব ভয় লাগছে, রক্ষা কবচ দিচ্ছি, কিন্তু যাবেন। তো ফলে এটা কিন্তু মানে কলকাতা হাইকোর্টই পরিষ্কার বিচারটা করে দিয়েছে যে এটা অন্যায় হয়েছে, তো উনিও বুঝে গেছেন। তো এখন এখান থেকে বাঁচার হয়তো চেষ্টা হচ্ছে। আবার নমুনা দিয়ে দিলে একেবারে গলা দিয়ে দেওয়া, কণ্ঠস্বর দিচ্ছে না, পুরো গলা দিয়ে দিতে হবে, এটাও হয়তো ভাবছেন। তো হয়তো হতে পারে কোনো আইনজীবীর পরামর্শে চলছেন যে দেবেন না, নমুনা দেবেন না, দিলে কিন্তু মানে একেবারে ডিরেক্টলি মানে রেল লাইনে দেওয়ার মতো হয়ে যাবে। তো হয়তো সেইভাবেই এগোচ্ছিলেন। আর তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক কারণ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিম ছোড়ার ভয়, ওটা একটা দেখাচ্ছেন। আর ওটা অন্য কোনো মামলায় যেন ইউজ না হয়, মানে ভয় অনেকগুলি কাজ করছে, সেই জন্য হয়তো মানে নমুনা দিতে চাইছিলেন না। প্রচুর চেষ্টা করেছেন, এই বেঞ্চ সেই বেঞ্চ, ছুটোছুটি। মানে স্কুলে পড়ার সময় হয়তো এই বেঞ্চ সেই বেঞ্চ এত ছুটোছুটি করেননি অভিষেক, এখানে যা করেছেন কলকাতা হাইকোর্টে। কিন্তু শেষ রক্ষা হলো না। কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছে যান নমুনা দিতে হবে। ফলে দর্শক, নমুনা অভিষেককে দিতেই হবে। হাইকোর্টের ধমক টমক খেয়ে যেটা খবর, অভিষেক বা তার আইনজীবী মামলা প্রত্যাহার করে নিয়েছেন। হুজুর তাহলে মামলা প্রত্যাহার করে নিচ্ছি, মানে আর এটা নিয়ে কিছু করা যাবে না। মামলা প্রত্যাহার করে নিয়ে মাথা নত করে এবার গলা দিতে যাবেন, কণ্ঠস্বর দিতে যাবেন, যেতে বাধ্য উনি। আর কোথায় যাবেন? সুপ্রিম কোর্ট যাবেন নাকি? আর কোনো চান্স নেই। কারণ যেভাবে আজকে পরিষ্কার বলে দিয়েছে, ওনারাও বুঝে গেছেন হাওয়া খুব খারাপ। কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে মানে না গেলে রক্ষা কবচ যেটা আছে তুলে নেব, যান এবার। আরে এত বেঞ্চে কেন যাবেন? একবার তো হয়েছে, বলা তো হলো যে মামলা হয়েছে, আপনি কোঅপারেট করবেন, ঠিক আছে, রক্ষা কবচ দিচ্ছি, কোঅপারেট করবেন। আবার চলে এসছেন, আবার ওই নমুনার দিতে বলেছে বলে লোকাল আদালত আবার সেটাকে চ্যালেঞ্জ করে চলে এসছেন, ওটা তো রক্ষা কবচ লাগবে। এমনি গ্রেপ্তারিতে রক্ষা কবচ দেওয়া আছে কড়া স্টেপ না নেওয়ার ক্ষেত্রে। আর কণ্ঠস্বর নমুনা সংগ্রহ, এখানেও রক্ষা কবচ লাগবে, এখানেও হস্তক্ষেপ করতে হবে। ছেলে খেলা পেয়ে গেছেন নাকি? হ্যাঁ, আজকে বিরাট ধমক দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো তারপরে মামলা ওনারা প্রত্যাহার করে নিয়েছেন। তো যাই হোক দর্শক, কতগুলো বিষয় দেখলেও হাসি পায়। ডিম ছোড়ার নাকি অজুহাত দেখাচ্ছেন। অবশ্য ডিম ছোড়ার কাণ্ডটা আমরা দেখেছিলাম, যেটা হয়েছিল সোনারপুরে, ডিম ছোড়ার কেসটা, সেটা হয়তো দগদগে ঘা, হয়তো কষ্টটা আছে, সেটা বুঝতে পারছি। সেই জন্যই কি আর কোথাও বেরোচ্ছেন না নাকি? অভিষেকের সে অর্থে এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না খুব একটা বেরোতে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে ডিম ছোড়ার ভয়। আর বেরোচ্ছেন বলতে কি, হঠাৎ করে এয়ারপোর্ট চলে যাচ্ছেন, হয়তো মানুষ খবর পাচ্ছেন না, কিন্তু অমুক সময়ে অমুক আদালতে যাবেন, এটা তো মানুষ জেনে যাবেন আগে থেকে। ফলে সেখান থেকে একটু ভয় থাকতে পারে। ডিম ছোড়ার ভয়টাও ভয়, আমার মানছি সেটা। ডিম ছোড়ার ভয়টাও ভয়, কারণ সোনারপুরে যা হয়েছে ওনার সারা জীবন মনে থাকবে। কিন্তু আগে বুঝতে পারেননি যে ক্ষমতা থেকে চলে গেলে এরকম হতে পারে, আগে বুঝতে পারেননি। আগে তো খুব গলাবাজি করেছেন, হ্যাঁ, ডিজে বাজবে, ডিজে, বাপ রে বাপ। দর্শক মনে আছে ডিজে বাজার ঘটনা? হোম মিনিস্টারকে কত কি বলা, হ্যাঁ, ডিজে বাজবে, এই যে দেখুন না ডিজে বাজবে। এবং তারপর আমাদের আরামবাগে এসে কত হুঁশিয়ারি দিয়ে গেছিলেন। একটু শুনুন দর্শক, তাহলে তো বুঝতে পারবেন কি ছিল, কি হয়ে গেছেন। 16, 17, 18, 19
যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এইসব করেছিলেন, এসব বলেছিলেন দর্শক, কি গলার আওয়াজ ছিল। আর এটা সত্যি, ওরা ক্ষমতায় ফিরলে হতো প্রচণ্ড, মানে মারামারি, প্রচুর খুন হতো, এটা আমরাও বুঝতে পারছি। ডিজে বাজানো বলতে উনি ওই ডিজে বলেননি, অ্যাকচুয়ালি ডিজে মানে ওনাদের ভাষায় ওই খেলা হবে বলে যেমন রক্তের খেলা হতো, ওই টাইপের হতো। ওনারা ফিরলে, ক্ষমতায় ফিরলে এইসব হতো। বাংলার মানুষের মানে সৌভাগ্য যে ওনারা আর ক্ষমতায় ফেরেননি। কিন্তু যেগুলো বলে গেছেন সেগুলো কি ক্ষমা করে দেওয়া হবে নাকি? সেগুলো কি ক্ষমা করে দেওয়া হবে? এখন মামলা হয়েছে, যেই মামলা হয়েছে ব্যাস বুঝে গেছেন, হা খুব খারাপ, হ্যাঁ এইসব তো বলেছি, ধরা পড়ে যাব, কী করে বাঁচবো সেটা। আর গলা যে দেবো, যদি আবার ডিম ছোড়েন, আবার সেই গলা যদি অন্য জায়গায় ব্যবহার করা হয় নমুনা, মানে নানান কারণে চিন্তামগ্ন অভিষেক। তো এই হচ্ছে দর্শক অবস্থা। কিন্তু নিশ্চয়ই আপনারাও চাইবেন বিচার হোক এই ছেলেটির। অনেক জ্বালিয়েছেন, অনেক উস্কেছেন, এবার ওর বিচার চাই, নিশ্চয়ই বলবেন, তাই তো? দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।